This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর শুরুতেই যে খবরে খুব স্বাভাবিকভাবেই নজর রাখতে হচ্ছে তা হচ্ছে গুলশান কলোনিতে কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী, আমিও বলতে পারবো না, অসহায় স্বীকারোক্তি কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ খানের। তিনি খোদ বলছেন যে কিভাবে এই ঘটনা কিভাবে বারবারন্ত তিনি জানেন না। শুধু তাই নয়, তার আরো মন্তব্য, গুলশান কলোনি এবং সংলগ্ন এলাকায় এখনো নাকি রাতের অন্ধকারে জলাশয় ভরাট হচ্ছে, আমরা কিছু করতে পারছি না, করা সম্ভবপরও হচ্ছে না। অসহায় স্বীকারোক্তি জাভেদ খানের, পাশাপাশি তার মন্তব্য শুধু জলা ভরাট হচ্ছে তা নয়, জমিগত বিভিন্ন যে বিবাদ রয়েছে তার জন্য সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে, এটা বলা উচিত নয়, কারণ পুরনো শত্রুতা বা অন্য কারণও থেকে থাকতে পারে এর পেছনে। কিছু কিছু জায়গা রাত্র অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। জাভেদ খানের এই অকপট স্বীকারোক্তিতে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্য রাজনীতি, কিছুই নাকি করার নেই। কিন্তু কি বলছে বিরোধীরা, শোনাবো সজল ঘোষের বক্তব্য। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে সজল ঘোষ। সজল বাবু, জাভেদ খান অকপটে স্বীকার করছেন যে তাদের নাকি কিছু করার নেই, সত্যি কি কিছু করার নেই? যেখানে ক্ষমতায় রয়েছে তারাই। অন্য কিছু না, বয়স, আর দ্বিতীয়ত আমার বাবার সহকর্মী ছিলেন, একসাথে পুরসভা এরা দায়িত্বে ছিলেন, কিন্তু ওখানকার অর্ধেক জলাশয় আর অর্ধেক জমির মালিক জাভেদ খান নয় জাভেদ খানের ছেলে। অর্ধেক জমি মালিক হয় জাভেদ খান নয় জাভেদ খানের ছেলে। এখন তারা বলছে আমরা কিছু জানি না, হ্যাঁ, এভাবে কিভাবে হচ্ছে আমরা আটকাতে পারছি না। তো বাবা, তুমি মন্ত্রী হয়ে আছো কেন? তুমি মন্ত্রী হয়ে আছো কেন? জাভেদ সাহেবকে আমি এই প্রশ্নটা করতে চাই। আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি যে আপনি মন্ত্রী হয়ে আছেন, একটা মন্ত্রী যদি এত অসহায় হয়, একটা মন্ত্রী যদি বলে কখন আমাদের উপর হামলা হয়ে যাবে, তো ভাই এই রাজ্যে এই মন্ত্রীরা থাকার কি দরকার? এই মন্ত্রীরা অন্তত যদি নিষ্কৃতি দেয় বাংলার মানুষকে, অন্তত মনে করবে তো যে এই মন্ত্রীগুলো অসহায় মন্ত্রী অন্তত আমাদের রাজ্যে নেই। এগুলো সব নাটক, সব এরা করছে। ইনি না করলেও এনার ছেলে ঘটনার সাথে যুক্ত। আমি সম্মান জাভেদ খানকে আমি রেখেই বলছি যে এটা হচ্ছে আজকের দিনে তৃণমূলের একমাত্র ব্যবসা। ধন্যবাদ সজল বাবু। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আমরা যোগাযোগ করতে পেরেছি বিরোধী পক্ষের অপর সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। জাভেদ খান খুব অকপটে স্বীকার করছে যা ঘটছে তা জেনেও নাকি কিছু করার নেই এবং এখনো রাতের অন্ধকারে জলজমি ভরাট চলছে, কি বলবেন? দেখুন, জাভেদ খানের প্রথম কাজ হচ্ছে রিজাইন করা। উনি মন্ত্রিত্ব থেকে রিজাইন করুন। যদি ওনার কিছুই না জানা থাকে, উনি যদি কিছুই করতে না পারেন, মাফিয়াদের সঙ্গে যদি লড়তে না পারেন, যদি ওনার মনে হয়, যদিও সবাই জানে মাফিয়াদের মাথায় উনি আছেন, আর উনি যদি বলেন যে না না আমি মাফিয়াদের মাথায় নেই, মাফিয়াদের আমি লড়তে চাই, তাহলে উনি পুলিশ মন্ত্রীকে বলুন যে আপনার পুলিশ মাফিয়াদের পাশে আছে কিন্তু আমাদের সাহায্য করছে না, উনি রিজাইন করুন। পুলিশ মন্ত্রীকে বলুন। দেখুন, গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডে মার্টিন পাড়ার পিছনে, সবাই জানে, আমি আগেও বলেছি, আমাদের বহুদিনের প্রবেশ নিষেধ। ওটা এক কাটটা কসবার এমএলএর রাজত্ব বলে সবাই জানতো বা জানে। 2-4 বছর না, বেশ কয়েক বছর ধরে, 5, 7, 10, 12 বছর ধরে সবাই জানে। এবং ওই চত্বরেই ওনার পদান্নতাতেই তৃণমূলের রাজ্য অফিস, সেটা ওনার পদান্নতাতে ওই চত্বরে তৃণমূলের রাজ্য নেতারাও জানে, যেখানে সমস্ত কিছুর অধিকার কার্যত পারলে প্রায় খুশি মতন চলবার মতন সুযোগ এই মন্ত্রীর, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী। এবার তিনি বলছেন গুলশান কলোনিতে কারা ঢুকছে আমি জানি না, মাফিয়াদের আমি ঠেকাতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। মাফিয়াদের তো ওখানে রাজত্বের মাথায় যিনি আছেন তিনি বলছেন তিনি ঠেকাতে পারছেন না। এখন তার জমিদারিতে, তার এখতিয়ারে
108-এর যিনি কাউন্সিলর তিনি ঢুকে পড়েছেন, যিনি 107-এ ছিলেন, তখন থেকে মন্ত্রীর সঙ্গে তার বিরোধ সবাই জানে এমএলএর সঙ্গে। এখন 108-এ ঢুকে পড়েছেন। এখন দুজনের মধ্যে কে কার চাইতে বড় তোলাবাজি করবে, কে কার চাইতে বেশি বড় মাফিয়া গ্যাং করবে, কে কার চাইতে বেশি জলা জমি ভরাট করবে, তার লড়াই কিনা আমি জানি না। কিন্তু জমি ভরাট, জলা ভরাট, পরিবেশকে 12টা বাজিয়ে দেওয়া, এ তো ওখানে সবাই জানে যে তার পিছনে এমএলএ আছে। এখন তার পিছনে কাউন্সিলর ঢুকে পড়েছেন কিনা, তাই নিয়ে লড়াই কিনা, সবার কথা শুনলে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলবো উনি রিজাইন করুন অযোগ্য বলে, এবং পুলিশ মন্ত্রীকে বলুন যে পুলিশ মাফিয়াদের বিরুদ্ধে না, আমার পাশে নেই, মাফিয়াদের পাশে। ধন্যবাদ সুজন বাবু। এই যে গুলশান কলোনি, যেখানে বাংলাদেশিরা এসে দীর্ঘদিন ধরে আস্তানা গাড়ছে, সেই তথ্য উঠে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু বহিরাগতরা এসে আস্তানা গেড়েছে। বাংলাদেশ থেকে লোক আসছে বসে যাচ্ছে এটা না, ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো কিরমছে এরকম দিই না। কিছু কিছু জায়গা তারা অন্য অন্য জায়গা থেকে অন্যভাবে কিরমছে তারা করিয়ে নিতে পারে, কিন্তু আমি হোক, সুশান্ত হোক, মালাদি হোক, যারা মামলা সংসদ আছেন, কেউ আমরা চোখ বুঝে কিছু কাজ করি না। এই গুলশান কলোনি হোক বা জমি বিবাদী হোক, সবকিছু কিন্তু জড়িয়ে রয়েছে কসবা কাণ্ড নিয়ে, অর্থাৎ সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায়। এখনো পর্যন্ত যুবরাজ এবং গুলজারের সঙ্গে মহিলাদের কথোপকথনের তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। এর আগেও বহু তথ্য এসেছে, যেমন স্কুটারের নেম প্লেট বদল, যদিও সেই স্কুটারটি আজ পাওয়া গেছে। কিন্তু কারা এই মহিলারা? তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা কি জানতে পেরেছেন? পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের নাম বদলে একে অপরের সঙ্গে এভাবেই যোগাযোগ রাখত। মহিলাদের নামে গ্যাংয়ের ছেলে সদস্যদের নাম্বার মোবাইলে সেভ করে রাখে। গ্যাংয়ের সদস্যরা মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলে মনে হবে কোনো মেয়ের সঙ্গে কথোপকথন চলছে। গ্যাংয়ের সদস্যদের পরিচয় গোপন রাখতে এবং পুলিশের চোখে ধুলো দিতে এই পন্থা বলে তদন্তকারীরা অনুমান করছে। গুলজার এবং যুবরাজ পাপ্পু গ্যাংয়ের কার কার সঙ্গে যোগাযোগ করেছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীরা এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন, এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা তারা নিজেদের নাম বদল করে একে অপরের সঙ্গে মোবাইলের মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখত। আর সে কারণেই তারা বিভিন্ন মহিলাদের নাম বিভিন্ন সময় গ্যাং মেম্বারদের নাম দিয়ে সেভ করে রাখতেন। অর্থাৎ কোথাও কোনো অপরাধ বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ করতে গিয়ে এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা যদি কোনো তদন্তকারী সংস্থা বা কোনো পুলিশের হাতে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এই পাপ্পু গ্যাংয়ের অপর যারা সদস্যরা রয়েছেন তাদের পরিচয় বা তাদের অবস্থান বা তারা কোথায় রয়েছে এই সংক্রান্ত তথ্য পুলিশ যাতে সহজে জানতে না পারে, সে কারণেই কিন্তু এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের গ্যাংয়ের যারা পুরুষ সদস্যরা রয়েছেন তাদের নাম বিভিন্ন মহিলাদের নাম দিয়ে মোবাইলে সেভ করে রাখতেন। আর সেই সমস্ত মহিলাদের সঙ্গেই তারা বিভিন্ন প্রয়োজনীয় বার্তালাপ বা কথাবার্তা বলতেন। আর সেখান থেকে এই তদন্তকারীরা এখন এই গুলজার আর যুবরাজ কাদের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়গুলো যাচাই করার কাজ চালাচ্ছেন বা সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। সুশান্ত ঘোষ অনুগামী হায়দারের বিরুদ্ধে চড়া সুর জমি ব্যবসায়ী জুলকারের অভিযোগ, বেআইনি নির্মাণ অনুমোদন ছাড়া জলাজমি ভরাট করে বহুতল তৈরি করেছেন হায়দার আলী। পুর নির্বাচনে তিনিও সুশান্ত ঘোষের হয়ে কাজ করেছিলেন, দাবি জুলকারের। সুশান্ত বাবুর ঘনিষ্ঠ, আপনিও তো দেখাচ্ছেন আপনিও ভোটে কাজ করেছেন। আমি ভোটে কাজ করেছি, কিন্তু বিল্ডিং এর কাজ করতে আমাকে দেয়নি। এখানে বিল্ডিং করলে হায়দার আলীর পারমিশন, জমি প্লটিং করলে হায়দার আলী পারমিশন। কার হয়ে প্রতিনিধিত্ব করে, কার হয়ে কাজ করছে হায়দার আলী? আমাদের পৌরপিতার হয়ে করে। সুশান্ত ঘোষ? হ্যাঁ। আপনি একদম সরাসরি অভিযোগ করছেন এটাই? আচ্ছা, এখানে প্রত্যেকটা বিল্ডিং এ কি আদৌ পুরসভার অনুমোদন আছে? না, প্ল্যান আছে কোন? সেটা আমি বলতে পারবো না, ওরা প্ল্যান নিয়ে করেছে কি করেনি সেটা আমি বলতে পারবো না। আপনার বিল্ডিং গুলো প্ল্যান আছে তাই তো? আপনারগুলো না, আমারও বিল্ডিং প্ল্যান নাই, এটা আমারও বিল্ডিং আছে। আপনি কত বছর করেছেন এটা জানতো যে প্ল্যানিং নেই বা কিছু জানতো? গুলশান কলোনি যত বিল্ডিং হচ্ছে বিনা প্ল্যান সানসান ছাড়া সব আছে, সব আনলিগাল। হ্যাঁ হ্যাঁ, জানতো কাউন্সিলর, জানতো সবই জানবে না কি করে? সে হায়দার বাবু যদি ওনার কাছে খবর না পাঠায়, সে হায়দার বাবু বুঝবে। জুলকার বিজেপিও করেছে, সুবিধাবাদী ছেলেটা। জুলকার আবার কি নাম আছে, সমাজবাদীও করেছে। জুলকার আবার কংগ্রেসও করেছে, ISFও করেছে। লাস্ট এখন কিন্তু আমার কাছে খবর আছে
কি মাইনরিটি সেলের যে সভাপতি আছেন তিনি ওনাকে নাকি কোনো পোস্ট দিয়েছেন, কার কিলোমিটার সুপারিশে দিয়েছেন সেটা জানবার দরকার আছে, আর কত টাকা লেনদেন হয়েছে সেটা জানবার দরকার আছে। কসবাকাণ্ডে যে স্কুটারে করে দুষ্কৃতীরা এসেছিল সেই স্কুটারটি এবার উদ্ধার করল পুলিশ। ঘটনাস্থল থেকে মাত্র 1.4 কিলোমিটার দূরে বন্ডেল রোডে পরিত্যক্ত জায়গা থেকে স্কুটারটি উদ্ধার করা হয়। পুলিশের অনুমান আগে থেকে লোকেশন তৈরি করা ছিল স্কুটার চালকের। রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ এও জানতে চায় কে ওই স্কুটার চালক। ওই শনিবার নাগাদ। মানে আমরা তো খেয়াল করিনি, মানে এখানে পড়ে আছে, অত বেশি ডিটেলসে মানে বলতে পারবো না, কিন্তু দেখলেন আমার হাজব্যান্ড মানে সবাই অনেকে পাড়ার অনেকেই দেখেছেন আর কি, তো অনেকেই কমপ্লেন করেছেন। আমার হাজব্যান্ড কমপ্লেন করেছিলেন আর কি যে কবে থেকে পড়ে আছে, তো থানায় কমপ্লেন করেছিলেন যে কবে কোন টাইমে উনি ফোন করেছেন আর কি, কটার সময়, রবিবার দিন কটায়, সেই সব ডিটেলসে দিয়েছেন। না না এখন আমার খবর জানি না কিছু। যাদের বাড়ির সামনে রাখা হয়েছে ওরাই বলছিল যে এই স্কুটিটা কাদের জিজ্ঞেস করছিল। তারপর যখন 2-3 দিন 4 দিন হয়ে গেল তখন বোঝা গেল যে আমরা সবাই জিজ্ঞেস করলাম কারোর বাড়ির কেউ না, আমাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ির কেউ এসেছে, ওই বাড়ি আমার সামনের বাড়ি জিজ্ঞেস করছিল আপনাদের বাড়ির কেউ এসেছে, তখন আমি বললাম যে না আমাদের বাড়ির কেউ আসেনি। কেউ নিতে এসেছিল স্কুটিটা? না, কেউ এর মধ্যে কেউ নিতে আসেনি, তাহলে তো নিয়ে যেত, তাহলে তো থাকতো। হ্যাঁ অদ্ভুত ব্যাপার লাগছিল।